হ্যালো এভরিওয়ান, আমি আজকে নিয়ে চলে এসেছি টপিক ওয়াইজ পিওয়াইকিউ এর পার্ট 2। চলো প্রথমেই দেখো মিশ্রণ পৃথকীকরণের টপিক থেকে আজকে শুরু করব। দেখো আমাদের প্রথম কোশ্চেনই আরআরবি গ্রুপ ডি 2018 থেকে। চলো কি এসছে দেখা যাক। লোহা ও বালির মিশ্রণ পৃথক করার উপযুক্ত পদ্ধতি কি? চুম্বকীয় পৃথকীকরণ। তো চুম্বক দিয়ে আমরা লোহাকে আলাদা করতে পারি বালির থেকে। চুম্বক লোহাকে আকর্ষণ করে বাট বালিকে আকর্ষণ করে না। তাহলে বালির মধ্যে যে মিশে থাকা লোহা সেগুলো চুম্বক দিয়ে আমরা আলাদা করতে পারি, আর এই পদ্ধতিকে বলা হয় চুম্বকীয় পৃথকীকরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আরআরবি এনটিপিসি 2020। অদ্রবণীয় কঠিন ও তরল পৃথক করা যায় কিভাবে? তো কোন পদ্ধতি দ্বারা আমরা আলাদা করব? দেখো, পাতন, পরিস্রবণ, চুম্বক, স্ফটিকীকরণ। স্ফটিকীকরণ মানে হচ্ছে ক্রিস্টালাইজেশন, আর চুম্বক মানে আগে যেটা পড়লাম। পরিস্রবণ হচ্ছে ফিল্ট্রেশন, আর পাতন মানে হচ্ছে যেটা দুটি মিশ্রণীয় তরলকে আলাদা করে সেটাকে পাতন পদ্ধতি। দেখো, পরিস্রবণ পদ্ধতির মাধ্যমে এটা হবে, অর্থাৎ আনসার পরিস্রবণ পদ্ধতিতে কেমন হয় যে মিশে যায় না এমন কঠিন পদার্থ, অর্থাৎ ধরো বালি অথবা কোনো মাটি এরকম জলের মধ্যে আছে, জলের মধ্যে মিশ্রিত অবস্থায় আছে, তো এটাকে আলাদা করবো কিভাবে? তো ফিল্টার পেপার দিয়ে আলাদা করতে পারি। তো এই ফিল্টার পেপারের সাহায্যে যে আলাদা করার পদ্ধতি সেটাকেই বলা হয় পরিস্রবণ অথবা ফিল্ট্রেশন। নেক্সট কোশ্চেন গ্রুপ ডি 2019-এর। লবণ জল থেকে লবণ পৃথক করতে ব্যবহার হয় কি? দেখো, এখানে তোমরা বলো লবণ তো কঠিন পদার্থ আর জল তো হচ্ছে তরল পদার্থ, তো এখানে কি আমরা আগের মতো পরিস্রবণ পদ্ধতি বলতে পারি? তো একদমই না, পরিস্রবণ পদ্ধতি হবে না। কেন হবে না? লবণটা হচ্ছে ক্রিস্টাল, এটা পুরোপুরি কঠিন বলা যায় না, এটা হচ্ছে ক্রিস্টাল। আর ক্রিস্টাল যেহেতু, তো এটা জলের মধ্যে পুরোপুরি ঘুলে যায়, আর এটা একটা দ্রবণ গঠন করবে। দ্রবণ মানে কি? কণাগুলো অনেক ছোট 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 হবে, অর্থাৎ লবণের যে কণাগুলো সেটা অনেক ছোট ছোট হবে। তো এটা আলাদা করার জন্য চুম্বক পদ্ধতি একদম ইউজ হবে না। পরিস্রবণ তো বললাম হবে না। বাষ্পীভবন, হ্যাঁ, বাষ্পীভবন পদ্ধতিতে আমরা জলটাকে বাষ্পীভূত করতে পারি, আর পড়ে থাকবে এখানে লবণের গুঁড়ো। তো বাষ্পীভবন পদ্ধতিটা এখানে ইউজ করা হয়। আবর্তন পদ্ধতি মানে সেন্ট্রিফিউগেশন, এটা হবে না। এটা দুধের ক্ষেত্রে হয় সেন্ট্রিফিউগেশন পদ্ধতি। ঠিক আছে, দুধ থেকে ক্রিম আলাদা করতে আবর্তন পদ্ধতি বা সেন্ট্রিফিউগেশন পদ্ধতি ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন আরআরবি এনটিপিসি 2018। ভিন্ন স্ফুটনাঙ্কযুক্ত তরল পৃথক করার পদ্ধতি। আমি এটা প্রথম কোশ্চেনের সময় উল্লেখ করেছিলাম যে দুটো মিশ্রণীয় তরলকে আলাদা করতে হয় কিভাবে? পাতন প্রক্রিয়ায়। তো এখানে পাতন প্রক্রিয়ায় উত্তর হবে, কিন্তু এখানে প্রশ্ন দেখো ভিন্ন স্ফুটনাঙ্ক। তো পাতন প্রক্রিয়ায় কেমন হয়? ভিন্ন স্ফুটনাঙ্ক, অর্থাৎ তাদের স্ফুটনাঙ্ক যেন আলাদা হয়, আলাদা আলাদা টেম্পারেচারে তারা যেন বাষ্পীভূত হয়। তো এমন ঘটনা ঘটলেই সেখানে পাতন প্রক্রিয়া ইউজ করা যাবে। দেখো, পাতনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 25 কেলভিনের বেশি হয় তবেই পাতন প্রক্রিয়াটি ইউজ করা যাবে। তো এখন তোমরা জিজ্ঞেস করবা 25 কেলভিনের কম যদি স্ফুটনাঙ্কের পার্থক্য হয় তবে সেই দুটো তরলকে আমরা কিভাবে আলাদা করব? হ্যাঁ, যদি দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম হয় তখন কি করবা? তখন তাকে আংশিক পাতন পদ্ধতি আলাদা করা যাবে। কি পাতন? আংশিক পাতন। কি পদ্ধতি বলা হবে? আংশিক পাতন পদ্ধতি। আচ্ছা, আংশিক পাতন পদ্ধতিকে ভগ্নাংশ পাতন পদ্ধতিও বলা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলতে বলতে ভগ্নাংশ পাতন চলে এসছে। দেখো, এলপি 2019-এর কোশ্চেনেই দিয়েছে ভগ্নাংশ পাতনের কথাটা। তেল ও জল পৃথক করতে, অপরিশোধিত পেট্রোলিয়াম পৃথক করতে, লোহা বালি পৃথক করতে, কাদা জল পৃথক করতে। আমি কি বলেছি? ভগ্নাংশ পাতন অথবা আংশিক পাতন কখন ইউজ করবা তোমরা? যখন দুটি গ্যাসের স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য 25 কেলভিনের কম হয়, তাই না? তো এখানে দেখো, তোমরা দেখে তো বুঝতে পারবে না কোন দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম। তো আমি বলে দেবো, দেখো তেল ও জলের পৃথককরণ, এখানে দেখো তেল আর জল রয়েছে। তো সাধারণভাবে এই যে পাতন অথবা আংশিক পাতন, এটা হচ্ছে মিশ্রণীয় তরলের মধ্যে ঘটে। তেল আর জল তো অমিশ্রণীয়, তো এদের মধ্যে তো একদমই হবে না। অপরিশোধিত পেট্রোলিয়াম পৃথক করতে, দেখো যারা এনসিআরটি লাইন পড়েছো তারা সাথে সাথে বলে দিতে পারবে, এটাই হবে আনসার। অপরিশোধিত পেট্রোলিয়াম পৃথক করতে। আমি এনসিআরটি লাইন বাই লাইন পড়েছি, তোমরা যদি না দেখো এখনই যাও দেখে এসো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। দেখো, অপরিশোধিত পেট্রোলিয়াম ব্যবহার করতে আমরা ভগ্নাংশ পাতন কেন ব্যবহার করি? তো পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল যখন আলাদা করি তখন পেট্রোল ছাড়াও বিভিন্ন ধরনের, যেমন কেরোসিন, বেজলিন, এরকম বিভিন্ন বিভিন্ন তরল পদার্থ আমরা পাই, আর যেগুলো মিশ্রণীয়, যেগুলো কিন্তু এই যে এখানে দেখো তেল আর জল যেমন অমিশ্রণীয়, তেমন কিন্তু ওরা অমিশ্রণীয় না, সবাই নিজেদের মধ্যে মিশ্রণীয়, অর্থাৎ মিশে যায়। এদের আলাদা করতে আমরা আংশিক পাতন ব্যবহার করি, কারণ এদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের থেকে কম হয়। তাহলে মনে থাকবে, অপরিশোধিত পেট্রোলিয়াম পৃথক করতে আমরা ভগ্নাংশ পাতন ব্যবহার করি। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে বলতে বলতে চলে এসে দেখো, একটুখানি আগেই আমি কোশ্চেনটা বললাম যে দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য আমরা কি পদ্ধতি ইউজ করি। আমি কি বলেছিলাম? আবর্তন পদ্ধতি অথবা সেন্ট্রিফিউগেশন পদ্ধতি। তো এটাই হবে আনসার। সেন্ট্রিফিউগেশন মানে কি? আবার আমি বলে দিই, অনেকবার বলেছি আমি পড়ানোর সময়, সেন্ট্রিফিউগেশন মানে ঘোরানো, ঘূর্ণন শক্তির মাধ্যমে আমরা ভারী বস্তুকে নিচে নিয়ে যাই,
আর হালকা বস্তুকে উপরে নিয়ে আসি। কোন মিশ্রণের থেকে? যে মিশ্রণে দ্রাবের আয়তন বা দ্রাবের আকার অনেক ছোট হয়, যে আমরা ফিল্ট্রেশন পদ্ধতি আলাদা করতে পারি না, তাদেরকে আবর্তন পদ্ধতি দ্বারা আমরা আলাদা করি। যেমন দুধ অথবা কোলয়েডের বিভিন্ন উদাহরণ নিতে পারো, সেখানে আবর্তন পদ্ধতিতে কিন্তু আমরা আলাদা করতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন, এনটিপিসি 2021-এর কালির বিভিন্ন রং পৃথক করতে আমরা কি ব্যবহার করি? আমি যখন এনসিইআরটি পড়েছি তখন এটা খুব ভালোভাবে বুঝিয়েছি যে কিভাবে বিশ্লেষণ হয়। তো বর্ণ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা কালির রংটাকে আলাদা করতে পারি। দেখো, বর্ণ বিশ্লেষণ অথবা ক্রোম্যাটোগ্রাফি বলা হয় এটাকে। আর এনসিইআরটিতে যেটা নাম দিয়েছে সেটা হলো বর্ণ লিখন পদ্ধতি। কি নাম দিয়েছে? বর্ণ লিখন পদ্ধতি। এটা কেমন ভাবে হয়? আমরা যখন বৃষ্টিতে ভিজে যাই, আমাদের বই খাতা পিছনে থাকে, তখন অনেক সময় খাতায় লেখাটা ভিজে যায়। তো এটা ভিজে যাওয়ার ফলে কিছুদিন পরে তোমরা দেখতে পাও এটা পাশে 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 এরকমভাবে ছড়িয়ে গেছে লেখাটা। যে কালিটা দিয়ে আমরা লিখেছি সেই কালিটা হালকা হালকা ছড়িয়ে গেছে। এটা সবাই তোমরা দেখেছো। এই প্রক্রিয়াটাই হচ্ছে বর্ণলিখনে ব্যবহার করা হয়। একটা পেজ নেওয়া হয়, আর এই পেজে এখানে একটা কালির ফোঁটা লাগানো হয়, আর এই পেজটা তারপরে একটা পাত্রে নিয়ে, যেখানে হালকা জল আছে সেই জায়গায় এরকমভাবে ডোবানো হয়। জলটা ক্যাপিলারি ধর্মের মাধ্যমে উপরে উঠে যায়, আর জলের সাথে সাথে কালিটাও হালকা হালকা উপরে উঠে আসে। কালির মধ্যে যতগুলো রঞ্জক আছে ততগুলো রঞ্জক বিভিন্নভাবে আলাদা হতে পারে। যেমন ধরো, লাল কালি এখানে চলে আসলো, ঠিক আছে, হলুদ কালি এখানে চলে আসলো, নীল কালি এখানে চলে আসলো। দেখো, এইভাবে আলাদা হতে থাকবে। আর এখানে কিভাবে আলাদা হবে? দ্রবণীয়তার ওপর ভিত্তি করে। রঞ্জকগুলোর জলের মধ্যে দ্রবণীয়তা কেমন? যেই রঞ্জকের দ্রবণীয়তা জলের মধ্যে বেশি, সেই রঞ্জকটা বেশি উপরে যাবে, আর যেই রঞ্জকের দ্রবণীয়তা কম, সেটা কম উপরে যাবে, অল্প একটু গিয়ে থেমে যাবে। আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম, যেমন ভালোবাসা বেশি থাকলে পিছনে পিছনে বেশি যায়, তাই না? ভালোবাসা যখন বেশি থাকবে তখন তার পিছন পিছন অনেক দূর যাওয়া যায়, কিন্তু ভালোবাসা যদি কম হয় তাহলে অল্প একটু গিয়েই সে থেমে যাবে। দেখো, নেক্সট কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2019, ভারী ও হালকা কণা বাতাসের সাহায্যে পৃথক করার পদ্ধতি। দেখো, এই পদ্ধতিটা কিন্তু এনসিইআরটিতে নেই। তাহলে আমরা কিভাবে পারবো? তো দেখো, এই পদ্ধতিটা আমরা সবাই দেখতে পেয়েছি। আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই পদ্ধতিটা সবাই দেখতে পেয়েছি। ঝাড়াই পদ্ধতি বলে। ঝাড়াইয়ের মাধ্যমে আমরা ভারী বস্তু থেকে হালকা বস্তুটাকে আলাদা করে দিই। কিভাবে? সেই পদ্ধতিটার নাম কি? ঝাড়াই। পরিশ্রবণ পদ্ধতিতে কি আলাদা করি? দেখো, অমিশ্রণীয় কঠিন পদার্থকে আলাদা করি কোথা থেকে? দ্রাবকের থেকে। পাতন প্রক্রিয়া থেকে কি আলাদা করি? দুটি মিশ্রণীয় তরলকে আলাদা করি যাদের পর্যাপ্ত স্ফুটনাঙ্কের ডিফারেন্স থাকে। দেখো, এই ঊর্ধ্বপাতন পদ্ধতিতে একটা উদ্বায়ী পদার্থকে অনুদ্বায়ী পদার্থ থেকে আলাদা করা হয়। কি বললাম? একটা উদ্বায়ী পদার্থকে একটা অনুদ্বায়ী পদার্থ থেকে আলাদা করা হয়। উদাহরণ হিসেবে এনসিইআরটিতে যেই উদাহরণ নিয়েছে সেই উদাহরণই নিই আমি। অনুদ্বায়ী পদার্থ হচ্ছে লবণ, আর উদ্বায়ী পদার্থ কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাবলিমেশন হয়। এটা উদ্বায়ী পদার্থ, অর্থাৎ সাধারণ টেম্পারেচারে কঠিন অবস্থায় থাকে, কিন্তু একটু তাপ দিলে এরা তরল অবস্থায় না গিয়ে পুরোপুরি বাষ্পে পরিণত হয়। তো লবণ আর অ্যামোনিয়াম ক্লোরাইডের যে মিশ্রণ, এই মিশ্রণকে আমরা যদি একটুখানি তাপ দিই, তাহলে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা তো উড়ে যায়, কিন্তু লবণটা পড়েই থাকে। তো এখান থেকে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে লবণ থেকে আলাদা করে নিই। এটা হচ্ছে ঊর্ধ্বপাতনের উদাহরণ। নেক্সট, চাল থেকে পাথর পৃথক করা হয় কিভাবে? আবর্তন পদ্ধতিতে হবে না। আবর্তন পদ্ধতিতে কি বলে? ক্লোরাইডের কণাগুলো আলাদা করা হয় হাতে বাছায়। এই দেখো, চাল থেকে পাথর কিভাবে আলাদা করা হয়। দেখো, পাথর তো চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, চুম্বক দিয়ে করবা তুমি, তাই না? তাহলে পাতন প্রক্রিয়ায় তো আমি বলেছি দুটো তরল, আর এখানে দেখো চাল আর পাথর, তো এটা একমাত্র হাতে বাছাইটাই হবে। এটা একদম জেনারেল নলেজ দিয়েই তোমরা করতে পারবা। নেক্সট দেখো, এনটিপিসি 2020 কোশ্চেন ছিল বড় ও ছোট কণা পৃথক করতে ব্যবহার করা হয় কি? চালন, পাতন, বাষ্পীভবন, বর্ণ বিশ্লেষণ। এখন জানো তোমরা বর্ণ বিশ্লেষণের কাজ কি, বাষ্পীভবনের কাজ কি, পাতনের কাজ কি। তো এই তিনটের কাজ আমরা দেখেই বুঝতে পারি বড় থেকে ছোট কণা কোথাও আলাদা করা হয় না। আলাদা করা হয় কোথায়? তাহলে চালন পদ্ধতি। এগুলো কিন্তু এনসিইআরটিতে নেই, চালন পদ্ধতি এনসিইআরটিতে নেই, কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, কারণ বাকি তিনটে আছে। বাকি তিনটে থেকে তুমি বুঝতে পারবা যে এটা হবে কি হবে না। ন্যাপথলিন ও বালি পৃথক করার পদ্ধতি। একটু আগে আমি যখন পড়াচ্ছিলাম এনসিইআরটি উদাহরণ দিয়ে, যে নুন আর কিসের উদাহরণ দিয়েছিলাম? নুন আর অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই দুটো উদাহরণ দিয়ে আমি পড়েছিলাম ঊর্ধ্বপাতনটা। আর এখানে দেখো সেম জিনিস ন্যাপথলিনের হিসেবেও দিয়েছে। ন্যাপথলিন এখানে NH4Cl এর মতো কাজ করবে, অর্থাৎ এরও সাবলিমেশন হয়। তাপ দিলে এটাও বাইরে বেরিয়ে যাবে, তরলে না হয়ে বাষ্পে পরিণত হবে। আর বালি কিন্তু বাষ্পীভূত হবে না। এটা হচ্ছে উদ্বায়ী। ন্যাপথলিনটা হচ্ছে উদ্বায়ী পদার্থ, আর বালিটা হচ্ছে অনুদ্বায়ী পদার্থ। তো উদ্বায়ী পদার্থের সাথে অনুদ্বায়ী পদার্থ আলাদা করতে আমরা ব্যবহার করি ঊর্ধ্বপাতন পদ্ধতি। নেক্সট, 2019 গ্রুপ ডিতে সেম কোশ্চেন জিজ্ঞাসা করেছে, কর্পূর ও বালি পৃথক করতে কি ব্যবহার করা হয়? সেম উত্তর তোমরা বলবা। কর্পূরটা হচ্ছে উদ্বায়ী, বালি হচ্ছে অনুদ্বায়ী।
উদ্বায়ী এবং অনুদ্বায়ী আলাদা করতে আমরা ইউজ করি উদ্যোপাতন পদ্ধতি। নেক্সট কোশ্চেন আরআরবি এনটিপিসি 2020। অবক্ষেপণের পর উপরের তরল ঢেলে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? অবক্ষেপণ মানে কি? ধরো তরলের মধ্যে অশুদ্ধ পদার্থ রয়েছে, তো এদেরকে থেতানো হয়। থেতানোর ফলে কেমনভাবে হয়? অশুদ্ধ পদার্থগুলো নিচে থিতিয়ে পড়ে আর উপরে তরল পড়ে থাকে। তো এই উপরের তরলটাকে আলাদা করাকেই কি পদ্ধতি বলে? সেটাকে অপসারণ পদ্ধতি বলে। অপসারণ করিয়ে নেওয়াকে অপসারণ পদ্ধতি বলে। আর অবক্ষেপণ মানে হচ্ছে নিচে থিতিয়ে পড়া। নেক্সট কোশ্চেন, ইজি কোশ্চেন, এলপি 2020। গ্যাস থেকে তরলে রূপান্তরকে কি বলা হয়? দেখো, এটা স্টেট অফ ম্যাটারের কোশ্চেন, ঘনীভবনে বলা হয়। এটা একদমই ইজি। নেক্সট কোশ্চেন আরআরবি এনটিপিসি 2021-এর। বিশুদ্ধ কঠিন পদার্থ পাওয়ার জন্য ব্যবহার করা হয় কি? পরিশ্রবণ। দেখো, পরিশ্রবণ পদ্ধতিতে কি বিশুদ্ধ তরল পাওয়া যায়? স্ফটিকীকরণ। হ্যাঁ, স্ফটিকীকরণ বা ক্রিস্টালাইজেশনের মাধ্যমে বিশুদ্ধ কঠিন পদার্থ আমরা পাই। যেমন সমুদ্রের জল থেকে যদি তুমি লবণ আলাদা করতে চাও, তাহলে এই যে ক্রিস্টালাইজেশন, এই পদ্ধতির ইউজ করতে পারো। একদম ইজি কোশ্চেন, 2018-র ফিল্টার পেপার ব্যবহার হয় কিসে? তোমরা সবাই জানো ফিল্টার পেপার পরিশ্রবণে বা ফিল্ট্রেশন পদ্ধতিতে ইউজ করা হয়। আরবি টেকনিশিয়ানের 2020 কোশ্চেন, একটা ভালো কোশ্চেন। ভগ্নাংশ পাতনে ব্যবহৃত হয়। ভগ্নাংশ বা আংশিক পাতনে কি ব্যবহার করা হয়? পড়েছিলাম, এনসিইআরটি লাইনে আছে ভগ্নাংশ স্তম্ভ অথবা আংশিক পাতন স্তম্ভ। এর আরেকটা নাম কি? তো এর আরেকটা নাম হচ্ছে এটা আংশিক পাতন স্তম্ভের কাজ কি? আংশিক পাতন স্তম্ভের কাজ বাষ্প থেকে ঘনীভূত হয়ে পুনরায় তরলে পরিণত করে আনা। এই স্তম্ভের মধ্যে ছোট ছোট গুলি পদার্থ থাকে যেগুলো কাঁচ দিয়ে তৈরি হয়। কাঁচ দিয়ে তৈরি ছোট ছোট গুলি পদার্থ থাকে যেগুলো ঘনীভবনের কাজে লাগে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, 2021-এর কোশ্চেন। সমসত্ব মিশ্রণ পৃথক করা হয় কিভাবে? পাতন, ঝাড়াই, হাতে বাছে, চালন। এইগুলো সবই ফালতু প্রক্রিয়া। পাতন হবে আনসার। সমসত্ব মিশ্রণ অথবা দুটি তরল যেগুলো একে অপরের সাথে মিশে যায় সমসত্বভাবে। দেখো, এই পদ্ধতিটা আমি আগে বলে দিয়েছি। কোলাইড পৃথক করতে কি ব্যবহার করি আমরা? আবর্তন পদ্ধতি অথবা সেন্ট্রিফিউগেশন পদ্ধতি। আমি আগে একবার বলে দিয়েছি তোমাদের। এএলপি 2019-এর কোশ্চেন ছিল, স্ফুটনাঙ্কের ভিত্তিতে পৃথকীকরণ হয় কোন পদ্ধতিতে? পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথকীকরণটা হয়। পরিশ্রবণে কোনো স্ফুটনাঙ্কের টার্ম আসে না, হাতে বাছাই তো আসেই না, অবক্ষেপণেও আসে। এগুলো সব কিছুর মানে আমি কিন্তু বলে দিয়েছি। পরিশ্রবণ মানে কি, ফিল্ট্রেশন, অবক্ষেপণ মানে কি। অবক্ষেপণ মানে থিতিয়ে পড়া, ভারী বস্তুগুলো থিতিয়ে পড়ে। যেগুলো ভারী বস্তু সেগুলো তরলের নিচের অংশে থিতিয়ে পড়ে। দেখো, এনসিইআরটি ছক থেকে একটা কোশ্চেন দিয়েছে, কাদা জল পৃথক করতে প্রথম ধাপ কি? যেটা গ্রুপ ডি 2018 কোশ্চেন। দেখো, এনসিইআরটি লাইন থেকে দিয়েছে কিন্তু, বা এনসিইআরটি একটা ছক থেকে দিয়েছে। কাদা জল পৃথক করতে প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে কাদাগুলো থাকে এর ভিতরে সেগুলো থিতিয়ে নিতে হয়। তো এই থিতিয়ে নেওয়ার পদ্ধতিটাকেই বলা হয় অবক্ষেপণ। আরেকটা এনসিইআরটি লাইন থেকে হুবহু কোশ্চেন তুলে দিয়েছে, যেটা হচ্ছে বায়ু পৃথক করার পদ্ধতি। ভগ্নাংশ পাতন। হ্যাঁ, ভগ্নাংশ পাতন। যারা এনসিইআরটি পড়েছে আমার সাথে তারা বলতে পারবা। নেক্সট এবং পৃথকীকরণ টপিকের শেষ কোশ্চেন হলো, পৃথকীকরণ পদ্ধতি নির্ভর করে কিসের উপর? রঙের উপর, ভরের উপর, কণার আকার ও ধর্মের উপর, তাপমাত্রার উপর। এখানে দেখো, রঙের উপরেও কিছু পৃথক করা হয়, ভরের উপরেও কিছু পৃথক করা হয়, অথবা তাপমাত্রার উপরেও কিছু কিছু পৃথক করা যেতে পারে। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা সেটা হচ্ছে কণার আকার ও ধর্মের উপর। কারণ এই যে রং অথবা ভর অথবা তাপমাত্রা, এই সবকটা মেন যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে কণার আকার এবং কণার ধর্ম। তো কণার আকার এবং ধর্ম যেমন হবে তাপমাত্রার উপর তেমনভাবে ডিপেন্ড করবে, বা ভরের উপর তেমনভাবে ডিপেন্ড করবে, অথবা রঙের উপর ডিপেন্ড করবে। মেন জিনিসটা হচ্ছে কণার আকার ও কণার ধর্ম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর যদি তোমাদের কোনো কোশ্চেনের সমস্যা থাকে তাহলে সেই কোশ্চেনটা আমাদের কমেন্ট বক্সে জানাও। আর এরকম ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।